This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের একটু স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা দেখাই, তার কারণ স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবের দুয়ারে বিক্ষোভ দেখাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কেন দেখাচ্ছেন? পোস্টিং এর বদলিকে কেন্দ্র করে আন্দোলনের আগুনে নতুন করে ঘি পড়েছে। প্রতিহিংসার অভিযোগে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনের তিলোত্তমা আন্দোলনের অন্যতম তিন যে বড় মুখ, তাদের পোস্টিংয়ে বদল হলো কিভাবে, এই প্রশ্ন তুলছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়ারা। অভিযোগ, স্বাস্থ্য সচিবের কলকাঠিতেই নাকি এই পোস্টিংয়ের রদবদল। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ নয়, এটা তো আমরা মনে করি না। তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে, তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো। আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম, কাজ করতে পারতাম। তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসেবে মনে করছি। এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে, আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিং এর রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের তিলোত্তমা আন্দোলনের অন্যতম বড় মুখ যারা, সেই দেবাশিস, অনিকেত, আশফাকুল্লাহ, তাদের পোস্টিং বদল হলো কিভাবে, এই অভিযোগকে কেন্দ্র করে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবনে। পরের খবর, কাকদ্বীপে ভুয়ো ভোটার কাণ্ডে এবার জড়িয়ে গেল এক ডাক কর্মীর নাম। নামখানা পোস্ট অফিসের ডাক কর্মী সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ যে তিনি একজন বাংলাদেশি, এদেশে অবৈধভাবে এসেছেন। বার্থ সার্টিফিকেটও নেই সৈকতের। স্থানীয় মানুষের দাবি যে সৈকতের বাবা এখনো নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন এবং সৈকতের দাবি আত্মীয় স্বজনের সহযোগিতায় ভোটার লিস্টে নামও তুলেছেন তিনি। বাবা মা ভোটার হওয়ার আগে আপনি কি করে ভোটার হলেন? আমি রিলেটিভদের থ্রুতে হয়েছে। আপনার বাবা তো বাংলাদেশের স্কুলের টিচার। না সেটা বলতে পারবো না। আপনি জানেন না আপনার বাবা টিচার কিনা? এটা হয় আমি জানবো না আমার বাবা কি করে? আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? না, বার্থ সার্টিফিকেট করা নেই। বার্থ সার্টিফিকেট করা আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনার বাবা ভোটার নন, আপনি মা ভোটার ছিলেন না। তখন তারা অতটা ওগুলো নিয়ে গুরুত্ব দেয়নি, ওই জন্য করেনি। তাড়াতাড়িত হয়ে এখান থেকে এসেছি। আমি তো হালে আসিনি বাংলাদেশ থেকে, সেরকম তো হাজারও আছে। আমাদের নামে হচ্ছে কেন? সদে বেশি দিন আসেনি, ওখানে কাজ করতো বাংলাদেশ। এই ক বছর আগে ঘরে আসছে। শিক্ষক ছিল? হ্যাঁ, শিক্ষক ছিল বাংলাদেশি, মাস্টারি করতো। রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য। ঢুকলোটা কি করে, এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে। এই যে মন্ত্রীরা দেখাচ্ছিল ভুয়ো ভোটার, এই ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী যখন বারবার উদ্বেগ বাড়াচ্ছে, এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে সীমান্তবর্তী যে জেলা, সেই জেলা থেকে উদ্ধার করা হলো জাল নথি দিয়ে প্রায় 1200 সিম কার্ড। শুধু 1200 সিম কার্ডই নয়, এর পাশাপাশি 11টা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কিন্তু এই মোবাইল ফোন, এই জাল সিম কার্ডগুলো কারা ব্যবহার করতো, কথা বলবো এই মুহূর্তে আমার সহকর্মী কৌশিক রয়েছেন মুর্শিদাবাদ থেকে। কৌশিক, 1200 সিম কার্ড, প্রতিটা জাল নথি দিয়ে তোলা, কিভাবে এই সিম কার্ড কারা ব্যবহার করতো? জঙ্গিরা ব্যবহার করতো কি? দেখো, যে সিম কার্ডগুলো উদ্ধার হয়েছে সেগুলি পুলিশ এখনো পর্যন্ত যেটা জানিয়েছে, বিভিন্ন রকম জালিয়াতি, অর্থাৎ টাকা পয়সা ফ্রড বা বিভিন্ন রকম জালিয়াতির কাজে ব্যবহার করা হতো। এখনো পর্যন্ত পুলিশ এটা জানতে পেরেছে। তবে এখনো পর্যন্ত সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই সিমগুলো কিন্তু প্রচুর পরিমাণে টাকার অর্থের বিনিময়ে, কোনো সিম 5000 বা 10,000 এইরকম টাকার অর্থের বিনিময়ে বিক্রি হতো। সেই সব জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হতো কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই মুর্শিদাবাদ জেলায় এর আগে একাধিকবার জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং
এবং এছাড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটে এবং তারা ভারতে আসার পর বিভিন্ন নথি যখন তৈরি করে সেই সব ক্ষেত্রে এরা কিন্তু সহযোগিতা করে বলে জানা যাচ্ছে এবং এই সিম কার্ডগুলি কিন্তু মূলত মনে করা হচ্ছে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য, জঙ্গি কাজকর্মের জন্যই এই সিমগুলি ব্যবহার করা হতো। একেবারে কৌশিক, আর এখানে সবথেকে বেশি উদ্বেগের কি জানো তো, যে এই আমার বা তোমার মতন সাধারণ মানুষ যারা আইন মেনে চলেন, যারা সব রকম ভাবে ট্যাক্স দেন, তাদের নথি ব্যবহার করেই কি এই জাল সিম কার্ডগুলো তোলা হচ্ছে, এটাই এই মুহূর্তে সবথেকে উদ্বেগের। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, তাদের নাম হচ্ছে মোমিন মালিক আর হোসেন মালিক। তারা দুই ভাই সম্পর্কে এবং তারা বেসিক্যালি বিভিন্ন জায়গায় ফেরির কাজ করে এবং সেখান থেকে যে কিপ্যাড মোবাইল যেগুলো হয় সেই মোবাইলগুলোকে তারা কালেক্ট করে এবং তার মধ্যে সিম থাকে এবং সেই সিমগুলোকে তারা নিয়ে বিভিন্ন জায়গাতে লোকেদের বিক্রি করে। তো আমরা আরও তদন্তের মাধ্যমে আমরা আরও কিছু নাম পেয়েছি, সেগুলোকেও রেড করা হবে। এটা বেসিক্যালি বিভিন্ন যে সাইবার ফ্রড হয়, যে চিটিং কেসগুলো হয়, এগুলো লার্জার কনস্পিরেসি আছে। আমরা চেষ্টা করছি তদন্তের মাধ্যমে যে এর মধ্যে কারা কারা ইনভলভ আছে বা এই সিমগুলো কোন কোন অসামাজিক কাজে ব্যবহার হয় সেগুলো খুঁজে বার করা এবং তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। ওকে, থ্যাংক ইউ। ধর্মতলায় কার্তুজ উদ্ধারকাণ্ডে নেপথ্যে বড় সড় চক্র। ধৃত রামকৃষ্ণকে জেরায় মিলল আরও 3 পান্ডার নাম। উদ্ধার হওয়া কার্তুজ বিহারে তৈরি। অনুমান গোয়েন্দাদের কোথা থেকে কোথায় কার্তুজ নিয়ে যাওয়া হচ্ছিল, বড় অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ। তদন্তে গোয়েন্দারা